প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ফিজিক্স ক্লাস। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। খুব সহজ একটা চ্যাপ্টার, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আমি এখন হোয়াইট বোর্ডে যে সূত্রগুলো লিখবো, এই সূত্রগুলো তুমি আগে খাতায় তোলো। খাতায় লেখো আপেক্ষিক তথ্যানুসারে। আপেক্ষিক আপেক্ষিক তথ্য অনুসারে। 1 নাম্বার দিয়ে লেখো দৈর্ঘ্য সংকোচন। L equal L naught root over 1 minus v square by c square. L equal L naught root over 1 minus v square by c square. তুমি আমাদের লেখো কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন। T equal T naught root over 1 minus v square by c square. 3 নাম্বার দিয়ে লেখো ভরের আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতা m equal m naught root over 1 minus v square by c square. দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন, ভরের আপেক্ষিকতা। এই আপেক্ষিকতার ক্ষেত্রে যদি বেগের মান চায় বা দ্রুতির মান চায়, v equal c root over 1 minus ছোট ভাগ বড়। 1 মাইনাস ছোট ভাগ বড়। 1 মাইনাস ছোট ভাগ বড়। খেয়াল করো, এখানে তোমার এই যে এল নট, টি নট, এম নট, এল নট, টি নট, এম নট, এই নট মানেই স্থির অবস্থা, স্থির বা নিশ্চল অবস্থা। এল, টি, এম নট ছাড়া মানেই গতিশীল বা চলমান অবস্থা। নট ছাড়া মানেই গতিশীল বা চলমান অবস্থা। তার মানে এই দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে তুমি কি দেখছো? দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে তুমি দেখছো দৈর্ঘ্য সংকুচিত হবে। দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য সংকুচিত হবে, তার মানে কি এই এল এর মানটা এল নট থেকে কি হবে? ছোট। যদি দৈর্ঘ্য সংকোচন, এলটা কি হবে? এল নট থেকে ছোট। কাল দীর্ঘায়ন। গতিশীল অবস্থার সময়টা নিশ্চল অবস্থার সময় থেকে কি হবে? বেশি হবে। ভর বৃদ্ধি বা ভরের আপেক্ষিকতা, এক্ষেত্রে
ভর বৃদ্ধি, এম এর মানটা কি হবে, এম নটটি কি হবে, বড় হবে। তাহলে এই গতিশীল অবস্থায় দৈর্ঘ্য নিশ্চল অবস্থার দৈর্ঘ্য থেকে সংকুচিত হয়, মানে ছোট হয়। কাল দীর্ঘায়ন, গতিশীল অবস্থায় সময়টা বা চলমান সময়টা নিশ্চল সময় দিয়ে কি হবে, বড় হবে। ভর বৃদ্ধি বা ভরের আপেক্ষিকতা থেকে আমরা কি দেখলাম, যে গতিশীল অবস্থায় ভরের মানটা নিশ্চল অবস্থায় ভর থেকে কি হবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ কি বড় হবে। এখন একটা জিনিস আমরা আগে কথা বলবো। তাহলে বাচ্চারা এখানে এল নট, টি নট, এম নট, নট মানে স্থির বা নিশ্চল অবস্থা, আর নট ছাড়া মানে কি গতিশীল বা চলমান অবস্থা। যদি আপেক্ষিকতার ক্ষেত্রে বেগের মান চায়, তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে এই সূত্র তুমি ইউজ করতে পারো। এমসিকিউ এর ক্ষেত্রে c√1 মাইনাস ছোট ভাগ বড় হোল স্কোয়ার। এমসিকিউ এর ক্ষেত্রে তুমি আরো একটা সূত্র ইউজ করতে পারো, লিখে রাখো, আমি অঙ্ক করার সময় বুঝাই দিব। দেখো, বর্তমান বয়স যাত্রাকালের বয়স প্লাস ভ্রমণকাল ইন্টু 1 ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাও এমসিকিউ এর ক্ষেত্রে। বর্তমান বয়স যাত্রাকালের বয়স প্লাস ভ্রমণকাল ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দুইটা সূত্রই এমসিকিউ এর জন্য তুমি ইউজ করতে পারো, সেটা আমি অঙ্ক করানোর সময় বুঝাই দিব। আপাতত শুধু খাতায় লিখে রাখো। বস্তু আলোর বেগে চললে ভর অসীম, সময় অসীম ও দৈর্ঘ্য শূন্য হয়। বস্তু আলোর বেগে চললে ভর অসীম, সময় অসীম ও দৈর্ঘ্য শূন্য হয়। বস্তু আলোর বেগে চললে ভর অসীম, সময় অসীম ও দৈর্ঘ্য শূন্য হয়। খেয়াল করো তুমি, বস্তু যদি আলোর বেগে চলে তাহলে ভি আর সি কি সমান। বস্তু যদি আলোর বেগে চলে ভি এবং সি কি সমান। যদি ভি এবং সি সমান হয়, বাচ্চাদের খেয়াল করো, যদি ভি এবং সি সমান হয়, ভি আর সি সমান, তাহলে কাটলে কত হবে, 1। 1 মাইনাস 1 কত, 0। 0তে ভাগ দিলে কি হয়, অসীম। 0তে ভাগ দিলে কি হয়, অসীম। তাহলে এখানেও 0তে ভাগ দিলে কি হবে, অসীম, কিন্তু 0তে গুণ দিলে কি হবে, শূন্য। এই কারণে আমি কি বলছি, বস্তু আলোর বেগে চললে ভর কি হয়, অসীম, সময় কি হবে, অসীম, কিন্তু দৈর্ঘ্য কি হবে, শূন্য। কিন্তু কোনো বস্তুর ভর তো অসীম হতে পারে না, এই কারণে বস্তু আলোর বেগে চলতে পারবে না। কোনো বস্তুর ভর কি অসীম হতে পারে, কোনো বস্তুর ভর অসীম হতে পারে না, এই কারণে বস্তু আলোর বেগে চলতে পারবে না। কিন্তু পরীক্ষায় যদি একটা এমসিকিউ থাকে এরকম, বস্তু আলোর বেগে চললে ভর কত, কি দেখাবো, অসীম। বস্তু আলোর বেগে চললে সময় কত, অসীম। বস্তু আলোর বেগে চললে দৈর্ঘ্য কত, শূন্য। কিন্তু তোমার লিখিত পরীক্ষায় যদি আসে যে দেখাও যে বস্তু আলোর বেগে চলতে পারে না, বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না, তখন আমরা জানি এটা লেখা পর দেখবো ভর কি আসবে, অসীম। তুমি লেখা কোনো বস্তুর ভর অসীম হতে পারে না, এই কারণে বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারবে না।
এখন আইনস্টাইনের শক্তির সমীকরণ, আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। আচ্ছা, আইনস্টাইনের গতি শক্তি সমীকরণটা প্রথম লিখি। আইনস্টাইনের গতি শক্তির সমীকরণ হলো m মাইনাস এম নট সি স্কয়ার। আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ E ইকুয়াল এম সি স্কয়ার। আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ E ইকুয়াল এম সি স্কয়ার। আচ্ছা, আরেকটা কথা, এক অ্যাটমিক মাস ইউনিট, এক অ্যাটমিক মাস ইউনিট সমান 1.660537 10⁻⁻27 কেজি। এক এএমইউ, এক এএমইউ সমান কত? 1.66377 10⁻⁻27 কেজি। এক পারমাণবিক ভর একক বা এক অ্যাটমিক মাস ইউনিট সমান হলো 1.66377 10⁻⁻27 কেজি। আচ্ছা, আরেকটা হলো এক ইলেকট্রন ভোল্ট সমান 1.6 - 19 জুল। এক ইলেকট্রন ভোল্ট সমান 1.6 10⁻⁻19 জুল। আরেকটা হলো এক এএমইউ এর সমতুল্য শক্তি 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এক এএমইউ এর সমতুল্য শক্তি 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এই মানগুলো মুখস্থ রাখতে হবে। এক এএমইউ এর সমতুল্য শক্তি 931 মেগা ইলেকট্রন ভোল্ট। বাচ্চারা, একটা এমসিকিউ যদি এরকম আসে, 100 মেগা ইলেকট্রন ভোল্ট হোয়াট, 100 মেগা ইলেকট্রন ভোল্ট হোয়াট, তাহলে বাচ্চারা খেয়াল করো, তুমি এই মেগা থেকে বের হলা 10⁶, ইলেকট্রন ভোল্ট থেকে বের হলা জুল, তাই তো? তাহলে তোমার এখানে কত হয়ে গেল? 8 1.6 11 জুল। তাহলে এত মেগা ইলেকট্রন ভোল্ট, এত মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত হয়ে গেছে? 1.6 10⁻⁻11 জুল। তাহলে তোমার পরীক্ষায় 100 মেগা ইলেকট্রন ভোল্টের জায়গায় তো 1 মেগা ইলেকট্রন ভোল্ট আসতে পারতো। আশা করি তুমি পারবা। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে। প্রথম এই মেগা থেকে বের হইছো, তারপর ইলেকট্রন ভোল্ট থেকে বের হইছো, পরে ঝোলে। তাহলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে দৈর্ঘ্য সংকোচনের সূত্র হলো এইটা, এবং দৈর্ঘ্য সংকোচনের সূত্র আমরা দেখলাম দৈর্ঘ্য সংকুচিত হয় এই কারণে চলমান দৈর্ঘ্যটা কি হবে? নিশ্চল দৈর্ঘ্য থেকে ছোট হবে। দৈর্ঘ্য সংকোচন, তাই ছোট হবে। কাল ধীর্ঘায়ন, এই সূত্রটা তুমি দেখছোই। কাল ধীর্ঘায়ন গতিশীল অবস্থার সময়টা নিশ্চল অবস্থার সময় থেকে কি হবে? বড় হবে। ভরের আপেক্ষিকতা বা ভর বৃদ্ধি, এখানে সূত্র তুমি আগে থেকেই জানতাম। এম এর মানটা কি হবে? গতিশীল অবস্থার ভরটা নিশ্চল অবস্থার ভর থেকে কি হবে? বড় হবে। তারপরে আপেক্ষিকতার ক্ষেত্রে তোমাকে বেগের সূত্র দিছি। আপেক্ষিকতার ক্ষেত্রে তোমাকে আমি বর্তমান বয়সের একটা সূত্র দিছি। আবার আইনস্টাইনের গতিশক্তির সমীকরণ, গতিশক্তির সমীকরণ m - m নট c স্কয়ার। আবার ভর শক্তির সমীকরণ E ইকুয়াল mc স্কয়ার। এক এএমইউ এর সমতুল্য শক্তি এর মানটা মুখস্থ, এক ইলেকট্রন ভোল্টের মানটা মুখস্থ, এক এএমইউ এর সমতুল্য শক্তির মানটা মুখস্থ। আর এই এমসিকিউগুলো তো বুঝছো আশা করি। তো যতটুকু লিখছি ততটুকু দিয়ে আগে অঙ্ক শেষ করব।
তারপর অন্য টপিক্সে যাব। সবাই শীটের মধ্যে আধুনিক পদার্থবিজ্ঞান বের করো, রিটেন পার্ট বের করো এবং 1 নম্বর প্রশ্নটা পড়ো। রিটেন পার্ট এর 1 নম্বর প্রশ্নটা তুমি যদি পড়ো, প্রশ্নে বলছে যে এর চলমান ভর নিশ্চল ভরের দ্বিগুণ হলে, চলমান ভর নিশ্চল ভরের দ্বিগুণ হলে দ্রুতি কত? বাচ্চারা প্রশ্নে বলছে চলমান ভরটা নিশ্চল ভরের দ্বিগুণ, চলমান ভরটা নিশ্চল ভরের কি দ্বিগুণ। তো যেহেতু ভর, তাহলে ভরের সূত্র 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই মানটা কত? 2m নট, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই যে এম নট কাটা, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে এই পাশে 2টাই বেশি, উভয় দিকে আমি বর্গ করলাম, 1 বাই কত 4, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান কত? এত। তাহলে ভি বাই সি সমান কত হয়ে গেছে? বিয়োগ করলে কত হয়? 3/4। তাহলে তোমার ভি সমান কত হচ্ছে? সি √3c/2। সি এর মান তো তোমার মুখস্থ, 3 × 10⁸/2। এটাই তোমার আনসার। প্রশ্ন বলছে চলমান ভরটা নিশ্চল ভরের কি দ্বিগুণ, চলমান ভরটা নিশ্চল ভরটার কি দ্বিগুণ। যেহেতু ভরের সূত্র কি m নট, পরে মানগুলো বসার শুধু ক্যালকুলেশন করছে। এই অঙ্কটা যদি এমসিকিউ আসতো, এমসিকিউ আসার সম্ভাবনাই বেশি। যদি এই অঙ্কটা এমসিকিউ আসতো, বাচ্চারা খেয়াল করো, আপেক্ষিকতার ক্ষেত্রে যদি বেগের মান চাই, আমি সূত্র বলছি c√1 মাইনাস ছোট ভাগ বড়, ছোট ভাগ বড়, তাই তো? তাহলে খেয়াল করো তো, এখানে নিশ্চল ভর m, নিশ্চল ভরটা কি m, আর চলমান ভরটা কি 2m। তাহলে এই দুটার মধ্যে, এটা তো চলমান ভর, নিশ্চল ভর, এই দুটার মধ্যে ছোট কোনটা? m নট। ছোটটা লাগবে উপরে আর বড়টা কি লাগবা নিচে। ছোট মানটা কি হবে? ছোট মানটা হবে উপরে আর বড় মানটা কি হবে নিচে। তাহলে c√1 মাইনাস 1/4, এখানে কত হয়? √3/4, তার মানে √3c বাই কত? দেখো এখানে কিন্তু এটা আসছিল, √3c বাই কত? √3c বাই কত? তাহলে যদি লিখিত পরীক্ষা আসে তুমি এভাবে করবা, এমসিকিউ আসলে এভাবে করবা। ওকে বাচ্চারা, তুমি যদি 1 2 দুইটা অঙ্ক সেম, 1 2 দুইটা অঙ্ক কি সেম। এখন তুমি যাবা 3 নাম্বারে। 3 নাম্বার দেখো একই অঙ্ক, 3 নাম্বার একই অঙ্ক, প্রশ্নটা পড়ো। তিন নাম্বার বলছি যে শক্তি স্থিতাবস্থার শক্তির দ্বিগুণ। 3 নাম্বার, স্থিতাবস্থার শক্তির দ্বিগুণ। ই ইকুয়াল তুমি কি জানো? এম সি স্কোয়ার। ই ইকুয়াল কি জানো তুমি? এম সি স্কোয়ার। এম নট সি স্কোয়ার, সি স্কোয়ার কাটা, এম সমান তুমি কি পাইছো? 2m নট। এম সমান তুমি কি পাইছো? 2m নট। কারণ তুমি 1 নম্বর অঙ্কটা দেখো তো, 1 নম্বর অঙ্কটা কিন্তু এইটাই ছিল, এম ইকুয়াল 2m নট। 1 নম্বর অঙ্কটা কিন্তু এইটাই ছিল।
এখন এম ইকুয়াল এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই যে এম সমান কত 2 এম নট, এম নট কাটা রুট ওভার 1 মাইনাস হাফ। বাকি ক্যালকুলেশনটুকু 1 নম্বর অঙ্কটার মতো, মানে সেম 1 নম্বর অঙ্কটাই। আগেটার মধ্যে ভর দেওয়া ছিল, এখনটার মধ্যে কি দেওয়া আছে শক্তি। আগের মধ্যে ভর দেওয়া ছিল, এখনটার মধ্যে কি শক্তি। বলছে এই শক্তিটা স্থিরাবস্থার শক্তি, শক্তিটা স্থিরাবস্থার শক্তির দ্বিগুণ। এম ই সমান তুমি কি জানো এম সি স্কোয়ার, যদি এটা ই নট এম নট সি স্কোয়ার, সি স্কোয়ার কাটা, বাকিটুকু 1 নম্বর অঙ্কের মতো। যদি এম সি কি আসতো, প্রথম শক্তি ছিল ই, পরে কত স্থিরাবস্থার শক্তি যদি ই হয়, প্রশ্ন বলছে এই শক্তিটা এই স্থিরাবস্থার শক্তির কি দ্বিগুণ, তাহলে কি হইতো ই ই একটা হলো ই নট, একটা 2 ই নট, দুইটার মধ্যে যেটা ছোট সেটা কি হবে উপরে, আর বড়টা কি হবে নিচে। ছোটটা কি হবে উপরে, আর বড়টা কি হবে নিচে, একই। তখন 1 2 3 তিনটা অঙ্ক সেম, 1 2 3 তিনটা অঙ্ক সেম। আচ্ছা বাচ্চারা 4 নাম্বার প্রশ্নটা তুমি পড়ো। 4 নাম্বার প্রশ্নটা পড়ো। দেখো তুমি প্রশ্ন পড়লে কিন্তু তুমি পারতেছো। 4 নাম্বার প্রশ্নটা পড়ো। 4 নাম্বার প্রশ্নটা পড়ো। দেখো তুমি প্রশ্ন পড়লে কিন্তু পারতেছো। কোন বস্তু আলোর বেগে চললে ভর অসীম, 4 5 দুইটাই তুমি পারো। 5 নাম্বার দেখো, 5 নাম্বারটা তুমি পারো। আলোর বেগে চলে কোন বস্তু আলোর বেগে চলে দৈর্ঘ্য কত হয় 0। তার মানে 4 5 তুমি দুইটা পারো। 5 6 নাম্বার বলছে গতিশীল ইলেকট্রনের ভর এমই। গতিশীল ইলেকট্রনের ভর এমই হলে নিচের কোনটি সত্য। তুমি কিন্তু জানো যে ভরের ক্ষেত্রে এটা তো প্রশ্ন কি বলছে, এটা গতিশীল। এটা কি গতিশীল, তুমি জানো ভরের ক্ষেত্রে গতিশীল মানটা কি হয় নিশ্চল থেকে কি হয় বড় হয়। তুমি কিন্তু জানো যে দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্যের ক্ষেত্রে গতিশীলের মানটা ছোট। কাল দীর্ঘায়ন, সময়ের ক্ষেত্রে গতিশীলের মানটা বড়। ভর বৃদ্ধি, গতিশীলের ভরের ক্ষেত্রে গতিশীলের মানটা কি হয় বড় হয়। প্রশ্ন হচ্ছে এটা গতিশীলটার ভর কত এমই, যেহেতু গতিশীলের ভর এমই আর আমরা জানি গতিশীলের মানটা কি হবে বড়। 7 নাম্বার প্রশ্ন পড়ো। দেখো প্রশ্নের মধ্যে স্থির অবস্থায় ভর দেয়া আছে, প্রশ্নের মধ্যে স্থির অবস্থায় ভর দেয়া আছে, বেগের মান দেয়া আছে। বলছে গতিশীল অবস্থার ভর কত। পরীক্ষায় যে ভার্সিটি ক্যালকুলেটর আছে এরকম মান দিয়ে পরীক্ষায় আসতে পারে। দেখো এম নটের মান দেয়া আছে, ভি এর মান দেয়া আছে, সি এর মান তুমি জানো। যদি তুমি 8 নাম্বার প্রশ্নটা পড়ো, 8 নাম্বার প্রশ্নটা পড়ো। 8 নাম্বার প্রশ্ন দেখো, প্রশ্নের মধ্যে বেগের মান দেয়া আছে 0.8 সি, বেগের মান দেয়া আছে 0.8 সি। আচ্ছা প্রশ্নে বলছে গতিশীল অবস্থায় সময় কত। প্রশ্ন ভালো করে পড়ো, গতিশীল অবস্থায় সময় কত। তাহলে প্রশ্নের মধ্যে আরেকটা সময় দেয়া আছে, এটা কোন সময় হবে, নিশ্চল সময়। আমরা টি ইকুয়াল কি জানি টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই যে তোমার টি নট, এই ভি বাই সি মান কত 0.8। মানে ভার্সিটি ক্যালকুলেটর থাকলে এরকম ভয়ঙ্কর মান দিয়ে আসতে পারে, আর ক্যালকুলেটর না থাকলে মানটা এমন ভাবে দেওয়া থাকবে তোমার ক্যালকুলেটর লাগবে না। তার মানে প্রশ্নের মধ্যে গতিশীল সময় চাইছে, গতিশীল অবস্থার সময় কত। যেহেতু গতিশীল অবস্থার সময় চাইছে ওই সময়টা অবশ্যই কি হবে নিশ্চল সময়। বাচ্চারা তুমি যদি 9 নাম্বার প্রশ্নটা পড়ো, বাচ্চারা তুমি যদি 9 নাম্বার প্রশ্নটা পড়ো, দেখো এক ব্যক্তির ভর দেয়া আছে 100 কেজি। এখন উড়ন্ত রকেটে ওই ব্যক্তির ভর, উড়ন্ত রকেট মানে গতিশীল, ভর কত 101 কেজি। বলছে রকেটটির বেগ কত। বাচ্চারা বেগের ক্ষেত্রে তুমি কি জানো, সি রুট ওভার 1 মাইনাস ছোট
ভাগ বড় হোল স্কোয়ার। তাহলে সি তো আলোর বেগ, ছোট মানটা 100 এবং 101 এর মধ্যে ছোট মানটা রাখবো উপরে আর বড় মানটা কি লিখবা নিচে। ছোট মানটা উপরে আর বড় মানটা কি নিচে। এটা হলো এমসিকিউ এর ক্ষেত্রে। আর যদি তোমার রিটেন পার্টে তুমি করো তাহলে নিশ্চল অবস্থায় ভর দেয়া আছে 100 কেজি। যখন উড়ন্ত রকেটে ছিল মানে গতিশীল অবস্থায় ছিল তখন ভর তার 101 কেজি। প্রশ্নে বেগের মানটা বের করতে বলছে m ইকুয়াল m নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে তুমি যোগ বিয়োগ করে ভি এর মানটা বের করবা। বাচ্চারা তুমি যদি 10 নাম্বার প্রশ্নটা পড়ো, 10 নাম্বার, তুমি যদি 10 নাম্বার প্রশ্নটা পড়ো, দশ নম্বর প্রশ্নটা পড়ো। ভরের মান দেয়া আছে, বলছে শক্তি কত, ই ইকুয়াল এমসি স্কোয়ার। পৃথিবীর অন্যতম সহজ অঙ্ক, তাই না? 11 নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, 11 নাম্বার প্রশ্ন বলছে যে একটি ইলেকট্রনকে ভর শক্তি রূপান্তর প্রক্রিয়া সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করতে হলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? কি ইকুয়াল এমসি স্কোয়ার। এখানে যেহেতু ইলেকট্রন বলছে, এমটা কি হবে? ইলেকট্রনের ভর। এমটা কি হবে? ইলেকট্রনের ভর। যদি প্রশ্নের মধ্যে গতি শক্তি বলতো, গতি শক্তি, যদি প্রশ্নে গতি শক্তি কত বলতো তাহলে তুমি কি ইউজ করতে? এম ইকুয়াল এম নট সি স্কোয়ার। এখানে তো গতি শক্তি বলে না, শক্তি বলছে। শক্তি বলে সূত্র কি? ই ইকুয়াল এম সি স্কোয়ার। 12 নম্বর প্রশ্নে যাবো সবাই। 12 নম্বর প্রশ্ন বলছে 1 এমইউ এর সমতুল্য শক্তি কত? বাচ্চারা যদি প্রশ্নের মধ্যে ঝুলে থাকতো, প্রশ্নের মধ্যে যদি অপশনগুলো মেগা ইলেকট্রন ভোল্টে থাকে তাহলে সরাসরি এমসিকিউ লাগায় ফেলবা 931 মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু যদি ঝুলে থাকে তাহলে তো তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ই ইকুয়াল কত? এমসি স্কোয়ার। 1 এমইউ এর সমতুল্য শক্তি কত? এত কেজি। তাহলে আর সি এর মান তো তুমি জানোই, এম এর মান কত? 1.663 10 টু দি পাওয়ার মাইনাস। সি তো আলোর বেগ, এটাও তুমি জানো। এখানে যে মানটা পাবা কি পাবা? জুলে পাবা। আর সাধারণত ক্যালকুলেটর না থাকলে এটা অপশনগুলো মেগা ইলেকট্রন ভোল্টে থাকে আর তখন মানটা মুখস্থ 931 মেগা ইলেকট্রন ভোল্ট। বাচ্চারা তুমি যদি 13 নাম্বার কোয়েশ্চনটা পড়ো, 13। তেরো নম্বর প্রশ্ন তুমি যদি পড়ো, দেখো একটা বালক 30 বছর বয়সে মহাকাশে গেছে। একটা বালক 30 বছর বয়সে মহাকাশে গেছে এবং সে একটা বেগের মান দিয়েছে, এই বেগে মহাকাশে সে অনুসন্ধানে গেল এবং পৃথিবীর সময় হিসাবে সে 50 বছর পর ফিরে আসলো। তাহলে মহাসঞ্চারীর বর্তমান বয়স কত? তার মানে সে মহাকাশে 50 বছর ছিল, একটা বেগ নিয়ে মহাকাশে 50 বছর ছিল। এই সে যেহেতু 50 বছর মহাকাশে ছিল, একটা বেগে গতিশীল ছিল, তারপরে এই 50 বছর সময়টা কি হবে? গতিশীল সময় 50 বছর। কথা তুমি বুঝো। তোমার বয়স যখন 30 তখন তুমি মহাকাশে গেছো, একটা বেগে গেছো, ওই বেগের মানটা প্রশ্নে দেওয়া আছে। এত বেগ নিয়ে তুমি মহাকাশে গেছো, তো মহাকাশে যা তুমি কি 50 বছর ঘোরাঘুরি করছো। তার মানে ওই যে সময়টা, যেহেতু এত বেগে তুমি 50 বছর মহাকাশে ছিলা, ওই 50 বছর সময়টা কি হবে? গতিশীল সময়। কারণ ওইখানে তুমি স্থির ছিল না, মহাকাশ কি করছো? পরিভ্রমণ করছো। তার মানে ওই 50 বছর সময়টা গতিশীল সময়। আর গতিশীল সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি। এখন বাচ্চা তুমি জানো টি ইকুয়াল টি নট রুট ওভার
ওয়ান মাইনাস, তুমি যদি একটা কথা যদি বুঝো যে এই 50 বছর সময়টা টি এর মান, তাহলে তোমার এই অঙ্কগুলো আর কোনো প্রবলেম নাই। বাচ্চারা শোনো, তুমি মহাকাশে, তুমি তোমার বয়স যখন 30, তখন তুমি মহাকাশে গেছো, এত বেগ নিয়ে মহাকাশে গেছো। এই বেগ নিয়ে যে মহাকাশে গেছো, মহাকাশে তো তুমি স্থির না, তুমি কি গতিশীল। আর যদি গতিশীল থাকে ওই সময়টা কি হবে, টি এর মান। আর নিশ্চল থাকলে সে মানটা কি হবে, টি নটের মান। তুমি 50 বছর কি গতিশীল, তাহলে মানটা কার মান, টি এর মান। তুমি এখান থেকে টি নটের মানটা পাবা। তাহলে তোমার বর্তমান বয়স কত বছর বয়সে গেছিলা, 30 বছর। পৃথিবী হিসাবে তুমি তুমি 30 বছর বয়সে গেছিলা, আর মহাশূন্য ছিল পৃথিবী হিসাবে কত, এত বছর। তাহলে তোমার বর্তমান বয়স কত। তাহলে বাচ্চারা কথা হলো যে তুমি মহাকাশে যে গেছো, এত বেগ নিয়ে গেছো, এই বেগ নিয়ে যে গেছো, যদি বেগে গেছো তার মানে কি, মানটা কি গতিশীল। আর গতিশীল মানটা কি, টি এর মান। এখানে তুমি কার মান পাইছো, টি নটের মানটা পাইছো। তুমি কত বছর, তোমার বর্তমান বয়স কি, তুমি 30 বছর বয়সে গেছিলা, আর পৃথিবী হিসাবে তুমি মহাকাশে এত বছর ছিলা, তোমার বর্তমান বয়স কত, 30 প্লাস এত। যদি এটা এমসিকিউ আসতো, বর্তমান বয়স কি, যাত্রাকালের বয়স প্লাস ভ্রমণকাল, তার মানে তুমি কত বছর বয়সে গেছিলা, 30 বছর বয়সে তোমার যাত্রাকালের বয়স। কত বছর ভ্রমণ করছো মহাশূন্য, 50 বছর। ভি বাই সি, ভি এর মান প্রশ্ন দেওয়া আছে 2.4, 10⁸। সি তো আলোর বেগ, কি আলোর বেগ। তোমার বর্তমান বয়স কত, যাত্রাকালের বয়স প্লাস ভ্রমণকাল ইন্টু √। তাহলে আমাদের 1 থেকে 13 পর্যন্ত শেষ হলো, 1 থেকে 13 পর্যন্ত শেষ হলো। সবাই 1 থেকে 13 পর্যন্ত যে অঙ্কগুলো আমরা করছি, এই রিলেটেড এমসিকিউ পার্টের কিছু কোশ্চেন দেখবো আমরা সবাই। টাইপ 1-এ যাও, টাইপ 1-এ যাও, টাইপ 1-এ যাও। 2 নাম্বার প্রশ্নটা পড়ব। ঢাকা ভার্সিটির এমসিকিউ এর খুব প্রিয় অঙ্ক। বাচ্চারা দেখো, এ বেগে একটা ফোটন, এ বি দুটা ফোটন পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। আপেক্ষিক বেগের ক্ষেত্রে যে বিপরীত দিক হয়, আপেক্ষিক বেগ যদি দিক বিপরীত হয়, প্রশ্ন বলছে এ ও বি দুইটাই বিপরীত দিকে সি বেগে গতিশীল। এটা কি, সি বেগে গতিশীল। আপেক্ষিকতার ক্ষেত্রে যদি বিপরীত দিক হয়, তাহলে কি হয়, যোগফল। কিন্তু কোনো বেগের মান আলোর বেগের থেকে বেশি হতে পারে না। কোনো বেগের মান আলোর বেগের থেকে কি হতে পারে না, বেশি হতে পারে না। তারপরে 2c হওয়া সম্ভব না, মানটা কি হবে, সি। কোনো বেগের মান কি আলোর বেগের থেকে কি বেশি হতে পারে না। আপেক্ষিক বেগের ক্ষেত্রে একই দিক বললে আমরা বিয়োগ করি, আর বিপরীত দিক বললে আমরা যোগ করি। আর বিপরীত দিক বলছে যোগ করলে কত হয়, 2c। কিন্তু এটা কি হওয়া সম্ভব না, কারণ কোনো বেগের মান আলোর বেগের থেকে বেশি হওয়া সম্ভব না। এই কারণে আনসারটা কি হবে, সি। 2 নম্বর অঙ্কের আনসার কি হবে, সি, আলোর বেগ। আনসার কি হবে, সি, আলোর বেগ। কারণ কি 2c হওয়া কি কখনোই পসিবল না। কথা কি বুঝতে পারছো? আপেক্ষিক বেগের ক্ষেত্রে বিপরীত দিক হলে কি যোগ হয়, কত হয়, 2c। কিন্তু তুমি যোগ করলে 2c হলো আনসার, 2c দেখানো যাবে না। কেন? কারণ কোন বেগের মান আলোর বেগের থেকে কি হতে পারে না, বেশি হতে পারে না। টাইপ 1 এর বাকিগুলো তুমি পারবে। টাইপ 2,
টাইপ 2 এর 1 নাম্বার কোশ্চেনটা তুমি বলবা, টাইপ 2 এর 1 নাম্বার। বাচ্চারা প্রশ্নে বলছে যে 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর এত বেগে গতিশীল, তার দৈর্ঘ্যের মান কত? বাচ্চারা তুমি জানো গতিশীল অবস্থা, মনোযোগ দিয়ে শুনতে হবে কথাটা। সবাই প্রশ্নটা আবার একটু পড়ে নাও, প্রশ্নটা আবার একটু পড়ে নাও। দেখো প্রশ্নে বলছে যে প্রস্থ বরাবর সে গতিশীল, প্রস্থ বরাবর গতিশীল, তাই না? তুমি জানো গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকুচিত হয়, গতিশীল অবস্থা দৈর্ঘ্য কি সংকুচিত হয়। তাহলে প্রশ্নের মধ্যে যে বেগের মানটা দেয়া আছে, প্রশ্নের মধ্যে যে বেগের মানটা দেয়া আছে সেটা কোন বরাবর? প্রস্থ বরাবর। যেহেতু প্রস্থ বরাবর গতিশীল, তার প্রস্থ সংকুচিত হবে, কিন্তু দৈর্ঘ্য বরাবর তো গতিশীল না। তার মানে কি দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। তার মানে দৈর্ঘ্যের মান যে দেয়া আছে 1 মিটার, দৈর্ঘ্যের মান যে দেয়া আছে 1 মিটার, আমাদের আনসার কি হবে 1 মিটার। তুমি আমার কথা বুঝছো কিনা? যে আমরা জানি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকুচিত হয়, গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা কি হয়? সংকুচিত হয়। যেহেতু এখানে প্রশ্ন বলছে প্রস্থ বরাবর গতিশীল, তাহলে বেগের মানটা কোন বরাবর? প্রস্থ বরাবর। যদি প্রস্থ বরাবর গতিশীল, প্রস্থ সংকুচিত হবে, কিন্তু দৈর্ঘ্য বরাবর তো সে গতিশীল না। তারপর দৈর্ঘ্য বরাবর তো গতিশীলই না, তারপর দৈর্ঘ্য কি হবে না? সংকুচিত হবে না। যে মানটা আছে এইটাই তোমার আনসার। মান দেওয়া আছে কত? 1। আনসার কত হবে আমাদের? 1। আশা করি তুমি বুঝতে পারছো। কারণ প্রস্থ বরাবর গতিশীল, প্রস্থ সংকুচিত হবে, দৈর্ঘ্য কিন্তু সংকুচিত হবে না। বাচ্চারা 2 তো সূত্র, 3 তো আমরা করছি। 4 নাম্বার পারবা, বস্তু আলোর বেগে চলে দৈর্ঘ্য 0 হয়। 5 নাম্বারটাও পারবা। 6 নাম্বারটা, 6 নাম্বারটা খেয়াল করো বাচ্চারা। বলছে দৈর্ঘ্য অর্ধেক, দৈর্ঘ্যটা কি ধরলাম? চলমান নিশ্চল দৈর্ঘ্য L0। প্রশ্ন বলছে চলমান দৈর্ঘ্যটা কি? নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক। বেগের মান চাইছে, বেগের মান চাইছে 1 মাইনাস ছোট ভাগ বড়, ছোট ভাগ বড় স্কয়ার, তাই তো? এখন এই ছোট মানটা, এই L0 এবং L এর মধ্যে ছোট কোনটা? এটা। ছোট মানটা কি হবে? উপরে, আর বড় মানটা কি হবে? নিচে। L0 কাটা বর্গ করলে কত হয়? 1/4। বিয়োগ দিলে কত হয়? √3/2, 3/4, তাই তো? √3/2 c। বাচ্চারা হোয়াইট বোর্ডে যতটুকু লেখা আছে এতটুকু হলো তোমার 3 নাম্বার অঙ্ক। টাইপ 2 এর 3 নাম্বার অঙ্ক হলো এতটুকু অঙ্ক। টাইপ 2 এর 3 নাম্বার অঙ্কটা হলো এতটুকু অঙ্ক। এখন যদি তুমি 6 নাম্বার অঙ্কে যাও, তুমি √2 দিয়ে ভাগ দাও, দেখো আসবে 0.87। তার মানে কি 87%। এই √3 দিয়ে ভাগ দিয়ে দেখো আসবে 0.87, মানে কি 87%। এটা হলো তোমার 6 নাম্বার অঙ্ক। তখন 1 এবং 6 সেম। বাচ্চারা টাইপ 2 বাকিগুলো তুমি পারবা। এখন আমি যাবো টাইপ 3 তে। টাইপ 3, টাইপ 3 তুমি যদি দেখতে চাও, টাইপ 3 এর 1 নাম্বার অঙ্কটা তুমি যদি দেখো, প্রশ্ন বলছে টাইপ 3 এর 1 নাম্বার প্রশ্ন বলছে গতিশীল ভরটা হলো এমই। আর তুমি জানো গতিশীল অবস্থায় ভরের মানটা কি হয়? বড় হয়। গতিশীল অবস্থায় ভরের মানটা কি হবে? বড়। এই কারণে ক নাম্বারটা তোমার আনসার, ক নাম্বারটা তোমার আনসার। কারণ আপেক্ষিকতার ক্ষেত্রে ভর বৃদ্ধি পায়, এই কারণে গতিশীল অবস্থার ভরের মানটা কি হবে? নিশ্চল অবস্থার ভর থেকে কি হবে? বড় হবে। টাইপ 3 এর 4 নাম্বার তুমি কিন্তু পারবা। VC√1 মাইনাস ছোট ভাগ বড়, ছোট ভাগ বড় হোল স্কয়ার। তাহলে প্রশ্নে বলছে যে এইগুলো আমরা করছি, টাইপ 3 এর 4 নাম্বার এইগুলো আমরা করছি। টাইপ 3 এর 7 নাম্বারটা তুমি দেখো, 7 নাম্বারটা তুমি যদি খেয়াল করো,
প্রশ্নে বলছে দেখো বেগের মান c/√2 বলছে এত বেগে চলমান কণার ভরবেগ কত, এত বেগে চলমান কণার ভরবেগ কত। ফাইন, তাহলে তোমার এখান থেকে তুমি v/c কত পাচ্ছ, 1/√2। প্রশ্নে ভরবেগ বের করতে বলছে, ভরবেগ, প্রশ্নে ভরবেগ বের করতে বলছে, ভালো কথা। তাহলে তুমি জানো কি m ইকুয়াল m0√1 - v²/c², তাই না? তাহলে তুমি খেয়াল করে যদি দেখো এই যে v/c এর মান কত, 1/√2, 1/√2। তাহলে তোমার 1/√2 বর্গ করলে কত হচ্ছে, হাফ। বিয়োগ দিলে কত হচ্ছে, হাফ। হাফ মানে কি, যদি রুট আছে 1/√2, √2 m0। এখন ভরবেগ p ইকুয়াল mv। এই যে m সমান কত, √2 m0। আর এই যে বেগ সমান কত, c/√2। এই যে ভর সমান কত, √2 m0। আর এই বেগ সমান কত, c/√2, √2 কাটা, m0 c। টাইপ 3 এর বাকি অঙ্কগুলো তুমি পারবা, আমি আশা করি টাইপ 3 এর বাকিগুলো তুমি পারবা। ওকে, তাহলে আমরা রিটেন পার্টের 1 থেকে 13 পর্যন্ত করলাম, আর টাইপ 1, 2, 3 তোমাকে বাড়ির কাজ দিলাম। হ্যাঁ, এখন আমরা নতুন অঙ্কে আসবো। সেম সেম সিয়াম সিয়াম আচ্ছা না, তুমি এখন পর্যন্ত যে অঙ্কগুলো করছো এই অঙ্কগুলা ইম্পর্টেন্ট অঙ্ক। তো আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়টার মধ্যে 2 রকম অঙ্ক আছে। একটা হলো তোমার এই আইনস্টাইনের আপেক্ষিকতার অঙ্ক যেগুলো আমরা মাত্র করলাম, আর একটা হলো ফুটনের শক্তির অঙ্ক। তো এখন আমরা ইলেকট্রন ও ফুটন অংশটুকুতে যাব। খেয়াল করো সবাই, খাতায় এই সূত্রগুলো লিখো। লেখো ফুটনের শক্তি E ইকুয়াল এইচ নিউ। নিউটা হলো ফুটনের কম্পাঙ্ক। বাচ্চারা তুমি আবার কিন্তু জানো সি ইকুয়াল নিউ ল্যামডা, সি ইকুয়াল নিউ ল্যামডা। তাহলে এখান থেকে তোমার ল্যামডা সমান কি হয়, c/নিউ। তুমি এই ল্যামডার জায়গায় লিখতে পারো, বা এই নিউ সমান কি লেখা যায়, c/ল্যামডা। তার মানে ফুটনের শক্তির অঙ্কগুলোর ক্ষেত্রে যদি প্রশ্নের মধ্যে কম্পাঙ্কের মান থাকে শক্তি সূত্র হবে E ইকুয়াল এইচ নিউ। আর যদি তরঙ্গ দৈর্ঘ্যের মান থাকে শক্তির সূত্র তুমি কোনটা ইউজ করবা, এই c/ল্যামডা। আরেকটা কথা, তোমরা স্থির তড়িৎ অধ্যায়ে পড়ছো যে অসীম দূর হতে একক ধনাত্মক চার্জকে, অসীম দূর হতে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে কাজ হয় ওইটা কি আমাদের তড়িৎ বিভব। অসীম দূর হতে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে কাজ হয় সেটা কি আমাদের তড়িৎ বিভব। তাহলে এখান থেকে ডাব্লিউ সমান কত হয়, কিউভি। এখন এর নিচে 1 নাম্বার দিয়ে লেখো বেগের মান দেয়া থাকলে তুমি এই শক্তি সূত্র ইউজ করবা, হাফ এম ভি স্কোয়ার। 2 নাম্বার দিয়ে লেখো কম্পাঙ্ক দেয়া থাকলে শক্তি সূত্র ইউজ করবা, এইচ নিউ। তরঙ্গ দৈর্ঘ্য দেয়া থাকলে শক্তি সূত্র হবে এইচ সি/ল্যামডা।
আবার তুমি খেয়াল করে দেখো, বেগের মান দেওয়া থাকলে শক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের কি সমান? কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের কি সমান? যদি এই যে কৃতকাজ সমান কত? কিউভি। কৃতকাজ সমান কিউভি। আমি কিউভি না লিখে লিখলাম ইভি। এখানে এই কিউটা তো চার্জ, কিউটা কি? চার্জ। এটাও তো চার্জ। কার চার্জ? ইলেকট্রনের চার্জ। তো ডাব্লিউ সমান কিউভি। আমি কিউভি না লিখে কি লিখলাম? ইভি। বেগের মান দেওয়া থাকলে শক্তির সূত্র কি হবে? হাফ এম ভি স্কোয়ার। যদি বেগের মান দেওয়া থাকে শক্তির সূত্র কি হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে তো ভি সমান, এই যে এই ভি সমান তুমি কি লিখতে পারতেছো? √2 EV/m। এই ভিটা হলো বিভব পার্থক্য বা নিবৃত বিভব। এই ভিটা হলো বিভব পার্থক্য বা নিবৃত বিভব। এম তো ভর, ই তো চার্জ, আর ভিটা কি? বেগ। এই যে তোমার কৃতকাজ সমান কি? গতিশক্তির পরিবর্তন। যদি কৃতকাজ সমান ইভি আর গতি বেগের মান দেওয়া থাকলে শক্তি সূত্র কি হবে? হাফ এম ভি স্কোয়ার। তাই তো? আবার কম্পাঙ্ক থাকলে ইভি সমান কত হবে? এইচ নিউ। তখন শক্তির সূত্র কি হবে? এইচ নিউ। আবার তরঙ্গ দৈর্ঘ্য থাকলে শক্তির সূত্র কি হবে? hc/λ। তার মানে বেগের মান দেওয়া থাকলে এটা, কম্পাঙ্ক থাকলে এটা, তরঙ্গ দৈর্ঘ্য থাকলে এটা। এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, তুমি জানো। এইচটা কি? প্লাঙ্কের ধ্রুবক। 6.63 10⁻34 জুল সেকেন্ড। এটা হলো, এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক। এখন আমরা যাব আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। আলোক তড়িৎ সমীকরণ, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। তুমি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটা ফুটন, এটা হলো ফুটনের শক্তি। একটা ফুটন আর একটা পরমাণু মধ্যে সংঘর্ষ হলো। একটা ফুটন আর একটা পরমাণুর মধ্যে কি হলো? সংঘর্ষ হলো। এই পরমাণুস্থ ইলেকট্রনটি নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ। এই পরমাণুস্থ ইলেকট্রনটি কি? নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ। এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস থেকে মুক্ত করতে মনে করো ডাব্লিউ পরিমাণ শক্তি তোমার কি হলো? ব্যয় হইল। বাকিটুকু শক্তি দিয়ে সে গতি শক্তি প্রাপ্ত হলো। তাহলে একটা ফুটন একটা পরমাণুর মধ্যে কি হলো? সংঘর্ষ হলো। এই পরমাণুস্থ ইলেকট্রনটা কি? নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ। এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতে কিছু শক্তি ব্যয় হলো, বাকিটুকু দিয়ে সে কি হলো? গতি শক্তি প্রাপ্ত হলো। তাহলে এই ফুটনের শক্তিটা সমান কি হয়েছে? ডাব্লিউ প্লাস। মনে করো তোমার 10 জুল ফুটনের শক্তি, 10 জুল।
এই ইলেকট্রনটাকে মুক্ত করতে 1 জুল শক্তি ব্যয় হয়েছে, বাকি 9 জুল দিয়ে সে কি হবে, গতিশক্তি প্রাপ্ত হবে। তার মানে এই ফুটনের শক্তি কিছু অংশ এখানে ব্যয় হয়েছে, বাকিটুকু দিয়ে গতিশক্তি প্রাপ্ত হয়েছে। তার মানে কি এই ফুটনের শক্তি সমান কি এই দুইটার যোগফল। এখন এই ইলেকট্রনটাকে মুক্ত করতে যত কম শক্তি ব্যয় হবে, গতিশক্তির মান কি তত বেশি হবে। মনে করো এই ইলেকট্রনটা মুক্ত করতে মনে করো ফুটনের শক্তি 10 জুল, ফুটনের শক্তি 10, ইলেকট্রনকে মুক্ত করতে 2 জুল শক্তি ব্যয় হয়, তার গতিশক্তি কত হবে 8 জুল। বাকিটা যদি মুক্ত করতে 1 জুল শক্তি ব্যয় হইতো, তাহলে গতিশক্তির মান কত হইতো 9 জুল। তো এর মান যত কম হবে গতিশক্তির মান তত কি হবে, বেশি হবে। তার মানে বললাম যে ইলেকট্রনটাকে মুক্ত করতে সর্বনিম্ন এতটুকু শক্তি ব্যয় হয়, তো এর মান যত কম হবে গতিশক্তির মান কি হবে তত বেশি। তার মানে এর মান সর্বনিম্ন হলে গতিশক্তির মানটা কি হবে, সর্বোচ্চ। এর মান সর্বনিম্ন হলে গতিশক্তির মানটা কি হবে, সর্বোচ্চ। এই ডাব্লিউ নটটাকে আমরা বলি কার্য অপেক্ষক। এই ডাব্লিউ নটটাকে কি বলি আমরা, কার্য অপেক্ষক। আর এই কার্য অপেক্ষক সমান হলো এইচ নিউ নট। আবার তুমি কিন্তু জানো নিউ সমান কত, সি বাই ল্যামডা। কত, ল্যামডা। এখানে এই যে তোমার নিউ নটটা, এটা হলো তোমার সূচন কম্পাঙ্ক, আর ল্যামডা নটটা হলো সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে তুমি গতি শক্তি সমান তুমি কি লিখতে পারতেছো, ডাব্লিউ নট, তাই না? আচ্ছা, তাহলে গতিশক্তি কি হাফ এম ভি স্কোয়ার, ম্যাক্সিমাম। এটা কি ম্যাক্সিমাম। ফুটনের শক্তি এইচ নিউ, কার্য অপেক্ষক কত, এইচ নিউ নট। তাহলে বাচ্চারা একটা ফুটন আর একটা পরমাণুর মধ্যে সংঘর্ষ হলো, এই পরমাণুটা এই ফুটনের সবটুকু শক্তি সে কি করে শোষণ করলো। এই পরমাণুস্থ ইলেকট্রনটা কি নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ, এই নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করার জন্য কিছু শক্তি ব্যয় হলো, বাকিটুকু দিয়ে সে গতিশক্তি প্রাপ্ত হলো। এই ইলেকট্রনটা মুক্ত করতে যত কম শক্তি ব্যয় হবে গতিশক্তির মান কিন্তু তত বেশি হবে। এর মানটা যদি সর্বনিম্ন হয় তখন গতিশক্তির মান কি হবে, সর্বোচ্চ। তবে এর মানটা যদি শূন্যের কাছাকাছি হয় তখন গতিশক্তির মানটা কি হবে, সর্বোচ্চ। এটা হলো আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। এখন আমরা যাব ডি ব্রোগলির তরঙ্গ দৈর্ঘ্য, h/p। এখানে এই পিটা হলো ভরবেগ, আমরা এখন লিখব কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা সি দ্বারা প্রকাশ করি। এটা এইরকমই, এটা যেমন ভরবেগ, এটাও আমরা ভরবেগ লিখবো এম নট সি। এটাও ভরবেগ, এটা কি লিখবো আমরা, এম নট বা এম সি। এখানে ভরবেগটা তো এম, এখানে ভরবেগ তো এম ভি হইতে পারে, কিন্তু কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বেগটা কি হবে, সি, আলোর বেগ, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের আরেকটা সূত্র আছে, সেটা হলো বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ইকুয়াল ল্যামডা নট কস ফাই। এখানে এই ফাইটা হলো বিক্ষিপ্ত কোণ, যে কোণে বিক্ষিপ্ত হবে, ল্যামডা সি কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য,
আদি তরঙ্গ দৈর্ঘ্য, আর এই ল্যামডা তো তুমি লেখছো এই বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য। এখন হলো হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা হলো যে ভরবেগ অনিশ্চয়তা আর অবস্থান অনিশ্চয়তা একই সঙ্গে পরিমাপ করা সম্ভব নয়। এটা হলো হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি, যে ভরবেগ অবস্থান অনিশ্চয়তা আর ভরবেগ অনিশ্চয়তা একই সঙ্গে সঠিকভাবে পরিমাপ করা সম্ভব নয়। অবস্থান অনিশ্চয়তা আর ভরবেগ অনিশ্চয়তা দুটো কি একই সঙ্গে পরিমাপ করা কি সম্ভব নয়। আচ্ছা, সমান হলো h/2, এইচ না কিন্তু এইচ প্রাইম বলতে পারো, এইচ কাটা বলতে পারো। এখানে এই কাটা এইচটা হলো প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। এই এইচটা সমান হলো h/2π, h/2π। তাহলে ডেল এক্স ডেল পি, এইচ প্রাইম বা এইচ কাটা সহ তুমি h/2π, এই জায়গায় তুমি যদি h/2π লেখো কি হচ্ছে h/4π। এইচ গলা কাটা এইচ, এটা আমরা কি বলি গলা কাটা এইচ। গলা কাটা এইচ সমান কত? প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। আর গলা কাটা এইচ সমান কত? h/2π, h/2π। তাহলে এই জায়গায় যদি আমরা h/2π লিখি কত হয়ে গেছে? h/4π। তাহলে এখানে এই ডেল এক্সটা কি? ডেল এক্সটা হলো অবস্থান অনিশ্চয়তা, আর ডেল পিটা হলো ভরবেগ অনিশ্চয়তা। তাহলে যে সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এই সূত্র রিলেটেড ম্যাথগুলো এখন দেখবো আমরা। সবাই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এর রিটেন পার্টটুকু বের করো। রিটেন পার্টের আমরা 1 থেকে 13 পর্যন্ত করছিলাম, 1 থেকে 13 পর্যন্ত করছিলাম। সবাই 14 নম্বর প্রশ্নটা পড়ো। সবাই 14 নম্বর প্রশ্নটা পড়ো। দেখো প্রশ্নের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে, শক্তির মান চাইছি। তরঙ্গ দৈর্ঘ্যের মান থাকলে শক্তি সূত্র কি হবে? hc/λ। এইচ প্লাঙ্কের ধ্রুবক, সি আলোর বেগ, ল্যামডার মান দেওয়া আছে। 15 নম্বর প্রশ্নটা যদি পড়ো, দেখো বিভব পার্থক্য দেওয়া আছে 10 কিলোভোল্ট, বলছে ইলেকট্রন। তো এম কি হবে? ইলেকট্রনের ভর। ই কি হবে? ইলেকট্রনের চার্জ। প্রশ্নে বেগের মান চাইছে। তুমি জানো কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান। কৃতকাজ সমান কত? ইভি। আর বেগ থাকলে শক্তির সূত্র কি হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই বেগ ভি সমান কি দাঁড়াচ্ছে? 2 বাই কত? এম। মিক্স ক্যালকুলেটর না থাকলে নিচের কোনটা সঠিক সূত্র দিয়ে কিন্তু অপশন এভাবে থাকবে। এই মানগুলো দিয়ে যদি পরীক্ষা আসে অবশ্যই কিন্তু ক্যালকুলেটর লাগবে, কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, ঢাকা ভার্সিটিতে আসছেও নিচের কোনটা সঠিক সূত্র বলে অপশনে এইভাবে ছিল। হ্যাঁ, তাহলে এখানে যদি প্রত্যেকটা মান দেওয়া আছে, যদি মান বসাই দাও তাহলে তোমার আনসার। তুমি যদি 16 নম্বর কোয়েশনটা পড়ো, 16 নম্বর কোয়েশন যদি দেখো,
দেখো কম্পাঙ্কের মান দেয়া আছে 4 × 10⁻15। সর্বোচ্চ গতিশক্তি দেয়া আছে 3.6, এত 19। বলছে সূচন কম্পাঙ্ক কত। তুমি কিন্তু জানো যে সর্বোচ্চ গতিশক্তি সমান E - W0, তাই তো? h নিউ মাইনাস h নিউ নট, তাই না? তাহলে h নিউ নট সমান কত হচ্ছে? h দিয়ে ভাগ দেও, এই যে তুমি ইকুয়েশন গুলো দেখলা, ইকুয়েশন গুলো পরীক্ষায় নিচের কোন সঠিক সমীকরণ দিয়ে পরীক্ষায় আসতে পারে। এই মান দিয়ে যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু ক্যালকুলেটর ছাড়া করা যাবে না এমসিকিউ। তার যদি রিটেন পার্টে আসে তাহলে তুমি কি করবা, শুধু মানগুলো বসায় রাখবা। এতটুকু লেখার পরে শুধুমাত্র কি করবা, মানগুলো বসায় রাখবা, কারণ বাকিটুকু তো ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। শুধুমাত্র কি করো, মানগুলো বসায় রেখে দিবা। 17 নম্বর কোয়েশ্চন দেখো, 17। যদি 17 নম্বর কোয়েশ্চন দেখো, 17 নম্বর কোয়েশ্চনের মধ্যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কার্য অপেক্ষক চাইছে। তো কার্য অপেক্ষকের সূত্র কি? h নিউ নট। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে h c বাই কত ল্যামডা নট, কাজের একক কি জুল। কিন্তু প্রশ্নে বলছে ইলেকট্রন ভোল্টে কত, প্রশ্নে বলছে ইলেকট্রন ভোল্টে কত, এত ইলেকট্রন ভোল্ট। যদি তুমি 18 নম্বর কোয়েশ্চন পড়ো, 18 নম্বর প্রশ্ন দেখো, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে সর্বোচ্চ গতিশক্তি কত। তুমি সর্বোচ্চ গতিশক্তি যদি বের করতে চাও, কি জানো তুমি? E - W0। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে h c বাই ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে h c বাই ল্যামডা নট। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে শক্তির সূত্র কি হবে? h c বাই ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে কার্য অপেক্ষক সূত্র কি হবে? h c বাই ল্যামডা নট। প্রত্যেকটা মান দেওয়া আছে। তুমি যদি 19 নাম্বার প্রশ্নটা পড়ো, 19 নাম্বার প্রশ্ন তুমি দেখো যে ভরবেগ দেওয়া আছে, কি দেওয়া আছে? ভরবেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। তো তরঙ্গ দৈর্ঘ্য তুমি শুধু কি জানো? h বাই কত p, h বাই কত p। তাহলে বাচ্চারা প্লাঙ্কের ধ্রুবক তোমার মুখস্থ, ভরবেগ দেওয়া আছে, তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। বাচ্চারা 20 নাম্বার যদি দেখো, 20 নাম্বার আর 14 নাম্বার সেম, 20 নাম্বার আর 14 নাম্বার সেম। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, শক্তি কত? h c বাই কত ল্যামডা। তুমি যদি 21 নাম্বার দেখো, 21 নাম্বার যদি দেখো, 21 নাম্বার দেখো, বেগের মান দেওয়া আছে, বেগের মান দেওয়া আছে, শক্তি চাইছে। বেগের মান দেওয়া থাকলে শক্তির সূত্র কি? হাফ এম বি স্কোয়ার। যেহেতু ইলেকট্রন বলছে, এই এমটা কি হবে? ইলেকট্রনের ভর। যেহেতু ইলেকট্রন বলছে, এমটা কি হবে? ইলেকট্রনের ভর। বেগের মান তরঙ্গ দৈর্ঘ্য থাকলে শক্তির সূত্র কি? h c বাই ল্যামডা। বেগের মান থাকলে শক্তির সূত্র কি? হাফ এম বি স্কোয়ার। কম্পাঙ্ক থাকলে শক্তির সূত্র কি? h নিউ। তুমি যদি 22 নম্বর অঙ্ক দেখো, 22 নাম্বার শুধুমাত্র ভরের মান দেওয়া আছে, শুধুমাত্র ভরের মান দেওয়া বলছে শক্তি কত, শুধুমাত্র ভরের মান দেওয়া বলছে শক্তি কত। তাহলে আমরা ভরের মান থাকলে শক্তির মান কেমন বের করতে পারি? mc স্কোয়ার। তখন সিটা হলো আলোর বেগ, আলোর বেগের মান তোমার মুখস্থ। তাহলে আমাদের 22 পর্যন্ত শেষ। বাচ্চারা 23, 24, 25 এই তিনটা হলো অনুধাবন। এই তিনটার উত্তর মেইন বইয়ে দেওয়া আছে, তোমরা শুধু মেইন বই থেকে একবার রিডিং পড়বা। 23, 24, 25 এই তিনটা অনুধাবন গুলো পরীক্ষায়, লিখিত পরীক্ষায় 2 মার্কস দিয়ে আসতে পারে। এই কারণে এই অনুধাবন তিনটা সবাই মেইন বই থেকে উত্তরগুলো একটু রিডিং পড়বা, ঠিক আছে? যদি আমি 26 নম্বরে যাই, 26 নম্বরের প্রশ্নে বলছে, দেখো প্রশ্ন ভালো করে পড়ে দেখো, বলছে একটি প্রোটন ও একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান, কার গতিশক্তি বেশি? ফাইন। 26 নম্বর। এখন বাচ্চারা প্রশ্ন মতে একটি ইলেকট্রন আর একটি প্রোটন এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান, আমি ধরলাম ল্যামডা।
তাই তো? এখন তুমি গতিশক্তি আমরা জানি ল্যামডা সমান কত, h/p, দিলাম এটা প্রোটন। ওকে, এখন তুমি কিন্তু জানো যে ভরবেগ থাকলে গতিশক্তির সূত্র কি? ভরবেগ থাকলে গতিশক্তির সূত্র হলো p²/2m। ভরবেগ থাকলে গতিশক্তির সূত্র কি? p²/2m। তাহলে এই যে তোমার p সমান কত হচ্ছে √2m। ভরবেগ থাকলে, তুমি কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়ছো, ভরবেগ থাকলে গতিশক্তির সূত্র কি? p²/2m। তাহলে ভরবেগ সমান কত হয়ে গেছে? √2m। এই যে তোমার ভরবেগ, এই যে তুমি কি লিখতে পারতেছো? 2m, যেহেতু প্লুটনের ভর, যেহেতু প্লুটনের গতিশক্তি। ওকে, √h/λ, 1 নং সমীকরণ। অনুরূপ ভাবে ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রনের ভর, ইলেকট্রনের গতিশক্তি h/λ। 1 ও 2 হতে 1 ও 2 হতে উভয় দিকে তুমি বর্গ করলা এবং 2 বাদ দিয়ে দিলা। শক্তিগুলো এক পাশে নিয়ে আসলা, ভরগুলাকে এক পাশে নিয়ে গেলা। শক্তিগুলো এক পাশে আর ভরগুলো এক পাশে, ঠিক আছে? এখন দেখো তো, তুমি তো জানো যে প্লুটনের ভর ইলেকট্রনের ভরের থেকে বেশি। যেহেতু প্লুটনের ভরটা ইলেকট্রনের ভর থেকে কি বেশি, তাহলে এই মানটা অবশ্যই 1 থেকে কি হবে? বড় হবে। যেহেতু প্লুটনের ভরটা বড়, যেহেতু এই মানটা বড়, এটাতে ভাগ দিলে মানটা কি হবে? 1 থেকে বড়। যেহেতু 1 থেকে বড়, তার মানে এই গতিশক্তির মানটা কি হবে? ইলেকট্রনের গতিশক্তিটা কি হবে? প্লুটন থেকে কি হবে? বেশি হবে। বাচ্চারা, প্লুটনের ভর তো ইলেকট্রনের ভর থেকে বেশি, যেহেতু এই মানটা বড়, যেহেতু এই মানটা কি বড়, ভাগ দিলে মানটা অবশ্যই 1 থেকে বড়। যেহেতু এটা 1 থেকে বড়, তাহলে এটাও কি 1 থেকে বড়। এটা যদি 1 থেকে বড় হয়, এটা যদি 1 থেকে কি হয়? বড় হয়, তাহলে অবশ্যই ইলেকট্রনের গতিশক্তিটা কি হবে? প্লুটন থেকে হবে বেশি হবে। তার মানে আমরা কি বলতে পারি? সুতরাং ইলেকট্রনের গতিশক্তি বেশি, সুতরাং ইলেকট্রনের গতিশক্তি বেশি হবে। 27 নম্বর কোশ্চেনটা পড়বো। 27 মাত্র যেটা করছো, এটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা লিখিত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বাচ্চারা, 27 নম্বর কোশ্চেন তুমি যদি পড়ো, 27 দেখো, আদি তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে 0.24 10⁻⁹ মিটার তরঙ্গ দৈর্ঘ্য। বিক্ষিপ্ত কোণ, সবাই প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ে নাও, সম্পূর্ণ প্রশ্নটা পড়ো। বলছে বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য কত? কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের মান দেয়া আছে। আর তুমি জানো এই বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য কি? আদি তরঙ্গ দৈর্ঘ্য প্লাস
কম্পন তরঙ্গ দৈর্ঘ্য 1 মাইনাস cos phi। দেখো প্রশ্নের মধ্যে প্রত্যেকটা মান দেয়া আছে। 28 প্রশ্নের মধ্যে অবস্থান অনিশ্চয়তা দেয়া আছে। বলছে ভরবেগ অনিশ্চয়তা কত। তুমি জানো অবস্থান অনিশ্চয়তা এবং ভরবেগ অনিশ্চয়তা 2। আবার তুমি এইচ প্রাইম সমান তুমি কি জানো h/2 পাই। h/2 পাই যদি হয়ে যায় কত হয়ে গেছে 4 পাই। তোমাকে ভরবেগ অনিশ্চয়তা বের করতে বলছে। h/4 পাই ইন্টু 1/, এইচ প্লাঙ্কের ধ্রুবক তোমার মুখস্থ, ডেল এক্স এর মান দেয়া আছে। এটা হলো হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমরা এই অঙ্কটা করলাম। অবস্থান অনিশ্চয়তা, ভরবেগ অনিশ্চয়তার মান চাইছে। তাহলে আমাদের 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক, 28 পর্যন্ত অঙ্ক সবগুলো শেষ হয়ে গেল। সবাই রিটেন পার্ট এমসিকিউ পার্টে দাও টাইপ 4। টাইপ 4 টাইপ 4 টাইপ 4 এর যে 1 নাম্বারটা, এটা থিওরি মুখস্থ। বাচ্চারা যারা ভার্সিটি কোচিং করতেছো তাদের উদ্দেশ্যে বলি, তোমার এই অধ্যায়ের ফুটনের ধর্মগুলা কিন্তু তোমার ভার্সিটি এডমিশন টেস্টের জন্য খুব প্রয়োজন। ফুটনের যে এমসিকিউ গুলা সেগুলো কিন্তু ভার্সিটি এডমিশনের জন্য প্রয়োজন। ফুটনের ধর্মগুলা পরীক্ষায় নিচের কোনটি সত্য নিচের কোনটি মিথ্যাতে পরীক্ষায় কিন্তু আসে। মেডিকেল পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্টই, তার মানে তোমার কিন্তু ভার্সিটি কোচিং যারা করতেছো তাদের জন্য কিন্তু ফুটনের ধর্মটা ইম্পর্টেন্ট। তার মানে 1 নাম্বারটা ফুটনের ধর্ম, এটা তো পড়বাই। মেইন বই থেকে ফুটনের ধর্মগুলো একটু পড়ে নিবা। যদিও আমি একটু পরে বই দাগাই দিব, দাগানো অংশটুকু একটু দেখবা, ফলো করবা। আজকে ক্লাসের দাগানো অংশটুকু ফলো করবা, কারণ আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অবশ্যই তুমি যে ভার্সিটি ভর্তি পরীক্ষা দাও তোমার কিন্তু কমন করবে। একটু পরে যে মেইন বই দাগাই দিব, এই দাগানো অংশটুকু একটু ফলো করো আজকে। ওকে, তো তোমার টাইপ 4 এর 6 নাম্বারটা যদি দেখো, 6 নাম্বার শক্তির মান দেয়া আছে 4200 জুল। বলছে ভর কত, E ইকুয়াল mc স্কয়ার। 6 নাম্বার টাইপ 4 এর বাকি অঙ্কগুলো তোমার পারার কথা। বাকি সবগুলো অঙ্ক মোটামুটি সহজ, বাকি সবগুলো অঙ্ক তোমার পারার কথা। ঠিক আছে, টাইপ 4 এর 35 নম্বর অঙ্কটা যদি দেখতে পাও, 35 বলছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তুমি এই মেগা থেকে যদি বের হও 10⁶, ইলেকট্রন ভোল্ট থেকে যদি বের হও এত জুল, 1.6। 35 নম্বর অঙ্ক। ওকে, বাকিগুলো পারার কথা। টাইপ 4 তোমাদের বাড়ির কাজ। তাহলে বাচ্চারা টাইপ 1 2 3 4 টাইপ 1 2 3 4 তোমাদের বাড়ির কাজ। আমার কাছে মনে হয়েছে যেগুলো তুমি পারতা না এরকম কিছু অঙ্ক তোমাকে আমি করে দিছি, বাকিগুলো তোমার নিজে নিজে চেষ্টা করো। 34 নম্বর প্রশ্নটা একটু পড়তে পারো। 34 প্রশ্ন বলছে ডি ব্রোগলির তরঙ্গ দৈর্ঘ্য কত। ডি ব্রোগলির তরঙ্গ দৈর্ঘ্য কত। এই যে তোমার ভরবেগ সমান কিন্তু তুমি একটু আগে দেখছিলা, ভরবেগ সমান আমি একটু আগে যখন রিটেন পার্টের 26 নাম্বারটা পড়াইছিলাম তখন তোমার দেখছিলাম যে ভরবেগ সমান কত √2m ET। তো প্রশ্ন বলছে ইলেকট্রন, এমটা কি হবে ইলেকট্রনের ভর, এমটা কি হবে ইলেকট্রনের ভর, আর গতিশক্তির মানটা দেয়া আছে। এটা তোমার 34 নম্বর অঙ্ক। ওকে বাচ্চারা, তাহলে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এর ম্যাথ পার্টটুকু শেষ হয়ে গেল। অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। এর টাইপ 1 2 3 4 যেগুলা সবগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল ভার্সিটির প্রশ্ন ব্যাংক। তোমরা এই অংশটুকু বাসায় যত্ন সহকারে শেষ করবা। আর এখন আমি মেইন বইটা দাগাই দিব,
মেইন বই দাগানোটা ফলো করো। ওকে বাচ্চারা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা টেক্সট বুক বের করো, আমির হোসেন স্যার। এখানে দেখো প্রথমে লেখা আছে আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তথ্যের মধ্যে আপেক্ষিকতার বিশেষ তথ্যের সমধিক পরিচিত। 1905 সালে যখন তার বয়স 26 বছর, তখন তিনি আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রকাশ করেন। এতটুকু লাইন। প্রসঙ্গ কাঠামো। চিরায়ত বলবিদ্যার মতে স্থান কাল ভর ধ্রুব থাকে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, স্থান কাল ভর ধ্রুব থাকে। তারপরে তোমার এই প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটা রিডিং করতে পারো। সংজ্ঞার মধ্যে দেখো লেখা আছে কোনো বস্তুর গতি বর্ণনা করার জন্য, কি এই যে গতি জায়গাটা চিহ্নিত করে রাখো, কোনো বস্তুর গতি বর্ণনা করার জন্য ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, কি বর্ণনা করার জন্য, গতি বর্ণনা করার জন্য, এতটুকু ইম্পর্টেন্ট। কি বর্ণনা করার জন্য, গতি বর্ণনা করার জন্য, বাকিটুকু শুধু রিডিং করবা। সবচেয়ে সহজ এবং পরিচিত প্রসঙ্গ কাঠামো হলো কার্তেশীয় অক্ষ পদ্ধতি। সবচেয়ে সহজ এবং পরিচিত প্রসঙ্গ কাঠামো কোনটা? কার্তেশীয় অক্ষ পদ্ধতি। প্রসঙ্গ কাঠামো কয় প্রকার? দুই প্রকার। এই জড় প্রসঙ্গ কাঠামো খেয়াল করো। এই জড় প্রসঙ্গ কাঠামো জড়তার সূত্র মেনে চলে। নিউটনের প্রথম সূত্র প্রযোজ্য হয়। জড় প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয়। এটাকে আমরা গ্যালিলিও কাঠামো বলি। এটাকে কি বলি আমরা? গ্যালিলিও কাঠামো বলি। ভূপৃষ্ঠের তুলনায় সমবেগ সম্পন্ন হলে কাঠামোটি জড় কাঠামো। তার মানে জড় কাঠামো, জড়তার সূত্র, জড় প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র, নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয়। এই কাঠামো অপর নাম কি? গ্যালিলিও কাঠামো। যে ভূপৃষ্ঠের তুলনায় সমবেগ সম্পন্ন হলে কাঠামোটি জড় কাঠামো। অজড়টা কাল্পনিক কাঠামো। অজড়টা কি? কাল্পনিক কাঠামো। এতটুকু জানলেই হবে। মাইকেলস মোরলির পরীক্ষা। তিনি নোবেল পুরস্কার সম্পন্ন লাভ করেন ব্যতিচার নামক যন্ত্রের জন্য। মাইকেল মোরলি, যে মাইকেল কি ব্যতিচার নামক যন্ত্রের জন্য নোবেল পুরস্কার পান। মেডিকেল পরীক্ষার জন্য ব্যতিচার নামক যন্ত্রের জন্য নোবেল পুরস্কার পান। পরীক্ষার যে তিনটা ফলাফল, এই তিনটা সিদ্ধান্তগুলো ইম্পর্টেন্ট লেখা আছে, তুমি দেখতে পারতেছো যে এই তিনটা সিদ্ধান্ত ইম্পর্টেন্ট। এই লাস্ট দুটা লাইন, যে কোনো বিষয় অন্য কিছুর সাপেক্ষে বিবেচিত হবার নামে আপেক্ষিকতা। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে পরম গতি নিরর্থক, সব গতি আপেক্ষিক। তিনটে সিদ্ধান্ত ইম্পর্টেন্ট। বাচ্চারা, তোমার এখানে এতটুকু জায়গা সবটা ইম্পর্টেন্ট। দেখো, আপেক্ষিক তথ্য মূলত দুই ভাগে বিভক্ত। একটা হলো আপেক্ষিক সাধারণ তথ্য, একটা আপেক্ষিক বিশেষ তথ্য। এখানে দেখো আপেক্ষিক সাধারণ তথ্য যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধূমকেতু, উদাহরণগুলা। আর বিশেষ তথ্য তো আমরা অনেকক্ষণ আলোচনা করব। বিশেষ তথ্য কি? অতড়িৎ বা অসঞ্চারণশীল বা অপরিবর্তনীয় ভাবে শূন্য গতি বিশিষ্ট। এই কথাগুলো ইম্পর্টেন্ট। এবং কত সালে? 1905 সালে আবিষ্কৃত হয়। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কত সালে আবিষ্কৃত হয়? 1905 সালে। আপেক্ষিকতার মৌলিক স্বীকার্য দেখো, জড় কাঠামো। এই মৌলিক স্বীকার্যগুলা তোমার ঢাকা ভার্সিটির লিখিত পরীক্ষায় আসতে পারে। মৌলিক স্বীকার্য দুইটা ঢাকা ভার্সিটির লিখিত পরীক্ষাতেও আসতে পারে। আপেক্ষিকতার মৌলিক স্বীকার্য দুটি লিখো। দুটো স্বীকার্য ঢাকা ভার্সিটির লিখিত পরীক্ষাও আসতে পারে। শুধু স্বীকার্য দুইটা পড়ে রাখবা। গ্যালিলিও রূপান্তরের সীমাবদ্ধতা, এতটুকু শুধুমাত্র রিডিং পড়ার জন্য। গ্যালিলিও রূপান্তরের সীমাবদ্ধতা এতটুকু কি? রিডিং পড়ার জন্য। লরেন্স স্বীকার্য, বাচ্চারা লরেন্স স্বীকার্য দুইটা, এই দুটাও রিডিং পড়ার জন্য। এই দুটাও
রিডিং পড়ার জন্য। ওকে, এই ইকুয়েশন গুলো নিয়ে আমরা ক্লাসরুমে অনেকক্ষণ আলোচনা করছি, এগুলো দেখা দিলাম না। এই তোমার এই সময় প্রসারণের মধ্যে, সময় প্রসারণ বা কাল দীর্ঘায়নের মধ্যে, সময় প্রসারণ বা কাল দীর্ঘায়নের মধ্যে এই সিদ্ধান্তটা, সময় প্রসারণ বা কাল দীর্ঘায়নের এই সিদ্ধান্তটা ইম্পর্টেন্ট। গতিশীল অবস্থায় থাকা ঘড়ি নিশ্চল অবস্থায় থাকা ঘড়ির চেয়ে ধীরে চলে। গতিশীল অবস্থায় থাকা ঘড়ি নিশ্চল অবস্থায় থাকা ঘড়ির দিকে কি ধীরে চলে। অর্থাৎ গতিশীল অবস্থায় থাকা ঘড়ির সময় স্থির অবস্থা বৃদ্ধি পায়, মানে এই শুধুমাত্র এই লাইনটা দেখা রাখবা। তারপরে দৈর্ঘ্য সংকোচনে অনেকক্ষণ আলোচনা করছি আমরা। ভর বৃদ্ধি নিয়ে ক্লাস নিয়ে অনেক আলোচনা করছি, যে এটাও নিয়ে কিন্তু আমি বলছি ঢাকা ভার্সিটি লিখিত পরীক্ষায় আসতে পারে। ক্লাসে আলোচনা করছি যে আপেক্ষিক তত্ত্বের সাহায্যে দেখাও যে কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না। ঠিক আছে, আলোর বেগের যদি সমান হয় ভর অসীম হয়, আর কোনো বস্তুর ভর অসীম হতে পারে না। এটা হলো আইনস্টাইনের গতিশক্তি সমীকরণ, আর এটা হলো আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। এটা হলো আইনস্টাইনের গতিশক্তি সমীকরণ, আর ই ইকুয়াল এমসি ভর শক্তি সমীকরণ। ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি। এই পারমাণবিক ভর একের মধ্যে যেটা দেখায় দেখো, কার্বন 1 AMUর মান 1.66057 10⁻⁻27 কেজি। 1 AMU এর সমতুল্য শক্তি 931 মেগা ইলেকট্রন ভোল্ট। যদি 931 মেগা ইলেকট্রন ভোল্ট না থাকে তাহলে 934 লাগাবা। তবে এই যে মৌলিক বল, বাচ্চারা এই মৌলিক বল টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এবং এই মৌলিক বল অংশটুকু নিউটনিয়ান বলবিদ্যা ক্লাসে আমি অনেক সুন্দর করে দেখাই দিছি। এই মৌলিক বল অংশটুকু নিউটনিয়ান বলবিদ্যা যখন আমি দেখাই দিয়েছিলাম বই, তখন অনেক সুন্দর করে দেখাই দিছি। এখানে তাই একটু, ওইখানে কিন্তু আমি একটা ছক আঁকাই দিয়েছিলাম, ছক তোমাকে লেখাইছিলাম, ওইখানে অনেক সুন্দর করে দেখাই দিছি। মৌলিক বল কয় ধরনের? 4 ধরনের। মহাকর্ষ বল গ্রাভিটন নামক কণার জন্য হয়, এবং এটা সবচেয়ে দুর্বল বল, এটা সবচেয়ে দুর্বল বল। তড়িৎ চুম্বকীয় বল ফুটন নামক কণা, ফুটন নামক ভরহীন চার্জের জন্য হয়, এবং এখানে স্থিতিস্থাপক বল, আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদিতে তড়িৎ চুম্বক বলের প্রকাশ ঘটে। সবল নিউক্লিয় বল, যে প্রোটন এবং নিউট্রনকে সমষ্টিগতভাবে নিউক্লিয়ন বলা হয়, এবং মেসন নামক কণার জন্য সবল নিউক্লিয় বল হয়, এবং এটা আকর্ষণধর্মী এবং চার্জ নিরপেক্ষ। দুর্বল নিউক্লিয় বল কি স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল, স্বল্প মানের বল। এখান থেকে 3টা কণা নিঃসরণ হয়, আলফা, বিটা, গামা। পৌলি প্রস্তাব করেন যে পৌলি প্রস্তাব করেন যে অবশিষ্ট শক্তি অন্য এক ধরনের কণা বহন করে, যা বিটা কণার সঙ্গে নির্গত হয়। এই কণাকে নিউট্রিনো বলা হয়। মানে পৌলি কি বলছে? নিউট্রিনো। এই দুটো লাইন একটু সুন্দর করে পড়বা। বুসন, এটাকে বলা হয় ঈশ্বর কণা। বুসনকে কি বলা হয়? ঈশ্বর কণা। লিখে রাখতে পারো, এই বুসনকে কি বলা হয়? ঈশ্বর কণা। এই সীমাগুলা আমি নিউটনের বলবিদ্যা অধ্যায় সুন্দর করে দেখাই দিচ্ছি। তার মানে তুমি নিউটনের বলবিদ্যা অধ্যায়টা সুন্দর করে ফলো করবা। বলের একীভূতকরণ সালাম, ওয়ানবার্গ এবং গ্লাসো নামক অনেক গবেষণার মাধ্যমে বলের একীভূতকরণ তথ্যের অপরিসীম উন্নতি করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎ চুম্বকীয় বলের মধ্যে মাত্র কয়েক বছর সম্পর্ক স্থাপিত হয়েছে। এটা পড়ে রাখতে পারো। তারপরে আলফা, এই যে দেখো, মহাকাশ ভ্রমণে আপেক্ষিক তত্ত্ব। আলফা সেন্টুরাই আমাদের গ্যালাক্সির নিকটতম তারা, যা 4.3 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই লাইন একটু দাগা রাখতে পারো। এই অঙ্গগুলো নিয়ে আমরা আগে আলোচনা করছি। কৃষ্ণ বস্তুর বিকিরণ শক্তি বনাম তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র। এখানে এই বৈশিষ্ট্যগুলা, এই দুটো লাইন একটু দাগা রাখতে পারো। লাইন প্লাঙ্কের কৃষ্ণ বস্তুর বিকিরণ। ওকে,
আর এখানে এতটুকু যে জিনিস আছে এটা শুধুমাত্র রিডিং পড়বা, এটা শুধুমাত্র রিডিং। প্লাঙ্কের কৃষ্ণ বস্তু বিজ্ঞান রিডিং, এই মাত্রাটা খুব ইম্পর্টেন্ট। প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা, এটা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, এই প্লাঙ্কের ধ্রুবকের মাত্রাটা খুব ইম্পর্টেন্ট। প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা খুব ইম্পর্টেন্ট। এই যে ফুটনের ধর্মাবলী, এটা তো বলাই লাগে না, ফুটনের ধর্মাবলী অসম্ভব রকমের ইম্পর্টেন্ট। তোমার ঢাকা ভার্সিটি বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, এটা ফুটন চার্জহীন, ফুটন আলোর বেগে চলে, ফুটনের কণা আলোর বেগে চলে। ফুটনের শক্তি সূত্র কি এইচ নিউ। ফুটন ভর শূন্য, কিন্তু ভরহীন হলেও এর সুনির্দিষ্ট ভরবেগ আছে গতিশীল অবস্থায় সমীকরণ। ফুটনের ধর্মগুলা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট লিখেও রাখছি আমি। হ্যাঁ, তো এক্স রের এত সালে বিজ্ঞানী উইলহেলম কেরন্জ আবিষ্কার করেন খরণ নল। এই লাইনগুলো একটু পড়বা মেডিকেল পরীক্ষার জন্য, মেডিকেল পরীক্ষার জন্য। এক্স রের প্রকারভেদ, এক্স রের প্রকারভেদ অংশটুকু পড়বা, এতটুকু। এক্স রের প্রকারভেদ থেকে একক পর্যন্ত, এক্স রের প্রকারভেদ থেকে এই একক পর্যন্ত এতটুকু। এক্স রের প্রকারভেদ, এক্স রের একক, এই সবটুকু তুমি পরে পরে এমসিকিউ তৈরি করবা। দেখো এখানে অনেকগুলো এমসিকিউ তৈরি করা আছে, তুমি নিজে নিজে পরে পরে এমসিকিউ গুলো তৈরি করবা। কথা শুনতে পাইছো? এই পর্যন্ত তোমার এই যে এক্স রের প্রকারভেদ, এক্স রের একক, এই সবগুলো নিজে নিজে পরে এমসিকিউ তৈরি করবা। এক্স রে উৎপাদন, এক্স রে উৎপাদন তিনটি পদ্ধতি আছে, গ্যাস নল, কুলিজ নল, বিটাট্রন, তিনটা। আরেকটা একটা হলো কিনোট্রন, এটা এক্সট্রা অন্য বই থেকে আমি এসে লাগাইছি কিনোট্রন। তাহলে গ্যাস নল, কুলিজ নল, বিটাট্রন, আর এটা কি কিনোট্রন। এটা একটা ব্যতিক্রম, এটা তোমার এই আমির হোসেন স্যারের বই লেখা নেই। এখানে এই মানগুলা এন্টি ক্যাথোড, এর তাপমাত্রা, এই জিনিসগুলো একটু দেখবা। এক্স রে ধর্ম, এক্স রে ধর্মের মধ্যে 3 নাম্বার, 4 নাম্বার, 9, 10, 11, 12, 13, 15, 16 এগুলো অধিক গুরুত্ব সহকারে পড়বা। 3 নাম্বার, 4 নাম্বার, 9, 10, 11, 12, 13, 15, 16 এগুলো অধিক গুরুত্ব সহকারে পড়বা। এক্স রে ধর্ম। এক্স রে ব্যবহারের মধ্যে শুধুমাত্র স্টেপগুলোর নামগুলো একটু শুনে দেখে রাখবা, শুধুমাত্র স্টেপগুলা, শুধুমাত্র স্টেপ। ফটো তড়িৎ ক্রিয়া, দেখো পটাশিয়াম, সোডিয়াম, এই যে ফটো তড়িৎ ক্রিয়া বইয়ের মধ্যে দেখো ফটো তড়িৎ ক্রিয়া, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম, গুরিডিয়াম প্রভৃতি নামগুলা, এই উদাহরণগুলা একটু রিডিং, যারা রিডিং পড়বে রিডিং পরে নিজে এমসিকিউ তৈরি করবা। আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার এত খ্রিস্টাব্দে ডব্লিউ স্মিথ, এত সালে জে জে থমসন, এত খ্রিস্টাব্দে লিনার্ড প্রমাণ করেন যে, এই জিনিসগুলো একটু পড়বা। তারপর তোমার আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য, আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, এর মধ্যে 4, 5, 6 বেশি ইম্পর্টেন্ট। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যের মধ্যে 4, 5, 6 বেশি, আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য 4, 5, 6। আলোক তড়িৎ নির্গমনের সূত্রাবলী এত খ্রিস্টাব্দে লিনার্ড, থমসন, রিচার্ডসন এবং কম্পটনের পরীক্ষা, সালটা শুধু মনে রাখবা। তারপরে তুমি দেখো এই যে কার্যপেক্ষকের মান, কার্যপেক্ষকের মানগুলা, সিজিয়ামের কার্যপেক্ষকের মান, পটাশিয়ামের কার্যপেক্ষকের মান, সোডিয়ামের কার্যপেক্ষকের মান, সোনা এর কার্যপেক্ষকের মান মেডিকেল পরীক্ষার জন্য, এই যে এম লেখা আছে মেডিকেল পরীক্ষার জন্য একটু মানগুলো জানতে হবে। আলোক তড়িৎ কোষকে, আলোক তড়িৎ কোষকে তড়িৎ চোখ বলা হয়। আলোক তো শুধু নামটা মনে রাখলে হবে, আলোক তড়িৎ কোষকে তড়িৎ চোখ বলা হয়। ডি ব্রগলি কোয়ান্টাম তত্ত্ব হতে প্রমাণিত হয় যে বিকিরণ শক্তির ধর্ম একটি কণা ধর্ম। এই কণা ধর্ম, বাচ্চারা এই যে কণা ধর্মটা ম্যাক্স প্লাঙ্ক, এই কণা ধর্ম কে দিয়েছেন? ম্যাক্স প্লাঙ্ক। কণা ধর্মটা কে দিয়েছেন? ম্যাক্স প্লাঙ্ক। তাহলে আরেকটা হলো তরঙ্গ ধর্ম। আচ্ছা, তারপরে পদার্থের দুটি
পদার্থের দুইটা ধর্ম কে আছে, কে বলছেন? ডি ব্রোগলি। পদার্থের দুইটা ধর্ম, সেটা কে বলছেন? ডি ব্রোগলি। ডি ব্রোগলি সম্বন্ধে তো ম্যাথ নিয়ে আমরা ক্লাসে অনেক আলোচনা করছি। গুচ্ছবেগ সাইনধর্মী, গুচ্ছবেগ সাইনধর্মী, কথাটা একটু দাগা রাখতে পারো। গুচ্ছবেগ ভিন্নগম্য একাধিক সাইনধর্মী তরঙ্গের ক্ষেত্রে কোন নির্দিষ্ট দিকে কোন কণার অবস্থান এবং ভরবেগকে একই সাথে নির্ণয় করতে গেলে অনিশ্চয়তা কি এইচ প্রাইম, এইচ কাটা বাই কত 2 যে বৃহত্তম বা সমান, এই জিনিসগুলো একটু, এই দুটো লাইন একটু করে রাখতে পারো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মধ্যে। এছাড়া তোমার বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি সারসংক্ষেপ, এর প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে হবে। প্রতিটা লাইন খুব ইম্পর্টেন্ট, এই প্রতিটা লাইন, প্রত্যেকটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য প্রয়োজনীয় বিষয়গুলির সারসংক্ষেপ, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এবং এই এমসিকিউ গুলা ইম্পর্টেন্ট। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অঙ্কের জন্যই বলো আর এই থিওরির জন্যই বলো। অঙ্কগুলো তো একদম সহজ অঙ্ক এই চ্যাপ্টারের। অঙ্কগুলা যখন আমি হোয়াইট বোর্ডে করছি, বেশ কিছু অঙ্কের মধ্যে বড় মান ছিল, ক্যালকুলেটর লাগতে পারে। এই ক্যালকুলেটরের জন্য মোটে উদ্বিগ্ন হবে না। কেন? কারণ ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা যদি আসে, বা যে ভার্সিটি ক্যালকুলেটর নাই ওই ভার্সিটি যদি আসে, এমনভাবে কোয়েশ্চন থাকবে তোমার ক্যালকুলেটর লাগবে না। আচ্ছা, তো এই অধ্যায় সহজ একটা অধ্যায় ছিল, কিন্তু ইম্পর্টেন্ট। মেইন বই যে দাগানোগুলো দাগাই দিলাম, এই দাগানোগুলো একটু বাসায় রিডিং পড়বা। এছাড়াও এক্সট্রা কোনো ইনফরমেশন তোমার কোচিং সেন্টার থেকে যদি দিয়ে থাকে, ওইগুলো একটু পড়ে নিবা। তাহলে আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাটা শেষ হয়ে গেল। আজ এতটুকুই। অধ্যায়টা বাসায় সুন্দর করে শেষ করে ফেলো। ভালো থাকো, সুস্থ থাকো।